where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আমি আবার তোমাদের সামনে এসে হাজির হয়েছি। এই যে করোনাজনিত কারণে আমাদের যে দৈনন্দিন টিচিং লার্নিং প্রসেস সেটা বন্ধ, কিন্তু গভর্নমেন্ট, জেলা প্রশাসন তোমাদের কাছে শিক্ষাটাকে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ প্রয়াস গ্রহণ করেছেন। আমি তাকে সাধুবাদ জানাই, আমি তার একজন শরিক। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণী যে প্রথম অধ্যায় কি আন্তর্জাতিক সম্পর্ক, যে অধ্যায়টি সেই আন্তর্জাতিক সম্পর্কের যে বিভিন্ন মৌলিক ধারণা, তার মধ্যে একটি হচ্ছে বিশ্বায়ন। দেখতে পাচ্ছ বিশ্বায়ন। এই বিশ্বায়নটা কি? এই বর্তমান বিশ্বে আন্তর্জাতিক ক্ষেত্রে দুটো খুব পরিচিত শব্দ, একটা হচ্ছে বিশ্বায়ন আর একটা হচ্ছে উদারীকরণ। এই বিশ্বায়ন তার ইংরেজি প্রতিশব্দ কি? গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন যার বাংলা অর্থ হচ্ছে ভুবনীকরণ বা বিশ্বায়ন। তোমাদের কাছে বিশ্বায়ন শব্দটি খুব পরিচিত নয়, কিন্তু আমরা সবাই আজকের দিনে বিশ্বায়নের অন্তর্ভুক্ত। বিশ্বায়নের বাইরে আমরা কেউ নেই। তাহলে এই বিশ্বায়নটাকে জানতে হবে। তাহলে বিশ্বায়নটা কি? যার ইংরেজি শব্দ হচ্ছে গ্লোবালাইজেশন, যার বাংলা অর্থ হচ্ছে ভুবনীকরণ আর বিশ্বায়ন। কিসের ভুবনীকরণ, কিসের বিশ্বায়ন? আমরা দেখছি যে বিশ্বায়নটা কিসের? প্রযুক্তির বিস্তার। 2, বাণিজ্যের বিস্তার। 3, পুঁজির বিস্তার। প্রযুক্তির বিস্তার, বাণিজ্যের বিস্তার আর পুঁজির বিস্তার। সহজভাবে যদি বলি যে বিশ্বায়ন হচ্ছে একটা মুক্ত বাজার, গোটা বিশ্ব হচ্ছে একটা বাজার।
এটা হচ্ছে কি, টোটালটা হচ্ছে মুক্ত বাজার। গোটা বিশ্বটা হচ্ছে মুক্ত বাজার। এই মুক্ত বাজারে আমি ধরলাম এটা একটা গোটা বিশ্ব, এটা মুক্ত বাজার। বিশ্বায়নের যুগে কিসের বিস্তার দেখলাম? পুঁজির বিস্তার দেখলাম, প্রযুক্তির বিস্তার দেখলাম, বাণিজ্যের বিস্তার দেখলাম। এই মুক্ত বাজারে বিভিন্ন উন্নত দেশ বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি, বড় বড় শিল্পপতিরা এই মুক্ত বাজারে বিরাজমান। এই মুক্ত বাজার থেকে এরা নিজের নিজের লাভ্যাংশ খুঁজে নিতে চায়, নিজের নিজের লাভ্যাংশটাকে পকেটজাত করতে চায় সেই মুক্ত বাজার থেকে। যেমন ফেসবুক, যদি আমি ভারতবর্ষের উদাহরণটা দিই, আমাদের এই ভারতবর্ষের অন্তত অ্যাপ্রক্স 40 কোটি মানুষ ফেসবুক ইউজ করছে। ফেসবুকটা কোথাকার? মার্কিন যুক্তরাষ্ট্রের, এটা উন্নত কান্ট্রি। এরা এই মুক্ত বাজার থেকে একটা ভারতের মতো দেশের মানুষ 40 কোটি মানুষের কাছ থেকে পার মিনিট কত টাকা তারা আর্ন করতে পারে। প্রযুক্তির বিস্তার, এই প্রযুক্তির বিস্তারের ফলে এই যে অপো ভিভো যে মোবাইল যে হারে গোটা বিশ্বে বাজার করেছে, এবং আমাদের ভারতবর্ষে যে বাজারটা করেছে, তার মধ্য দিয়ে প্রচুর টাকা চায়না কোম্পানি আর্ন করছে, উপার্জন করছে ভারতবর্ষের বাজার থেকে। কারণ প্রযুক্তির বিস্তার, বিশ্বায়নে কোনো গণ্ডি থাকে না, ভুবনীকরণ, গোটা বিশ্ব হচ্ছে একটা বাজার। কারণ সেই অপো ভিভোর যে কোয়ালিটি, র্যাম, রম বা এক্সটার্নাল ইন্টারনাল যে মেমোরি, ব্যাটারি ব্যাকআপ এবং যে পিকচার কোয়ালিটি, ওই 10 থেকে 12,000 টাকার মধ্যে যে ফিচারটা দেয় অপো ভিভো, তার ধারের কাছে কোনো মোবাইল তার বাজারটা দখল করতে পারেনি। যার জন্য অপো ভিভো এই উন্মুক্ত বাজার থেকে, একটা মুক্ত বাজার থেকে তারা প্রচুর অর্থ নিজের দেশে বা নিজের পকেটজাত করতে পারছে। তারপরে এই নয় শুধু চীন বা আমেরিকায় ভারত থেকে টাকা লুটে নিয়ে যায়, তা নয়। যদি চীন ভারত থেকে 10 টাকা নিয়ে যায় একদিনে, তো ভারতও চীন থেকে অন্তত 6 টাকা 50 পয়সা নিয়ে আসে বিভিন্ন বিজনেসের মধ্য দিয়ে। একইভাবে আমেরিকার ক্ষেত্রে সে একই কথা প্রযোজ্য। গোটা বিশ্ব জুড়ে যে বিশ্বায়নটা চলছে, বিশ্বায়ন তাহলে আমরা কি বুঝব? পুরোটাই একটা অর্থনৈতিক কার্যকলাপ। বিশ্বায়ন হচ্ছে পুরোটা একটা অর্থনৈতিক কার্যকলাপ। যখন কোনো দেশ তার অর্থনৈতিক কার্যকলাপ তার নিজ ভৌগোলিক সীমারেখাকে অতিক্রম করে বিশ্বাঙ্গী প্রক্রিয়ার অঙ্গীভূত হয়ে পড়ে, তাকেই বলা হয় বিশ্বায়ন। কি বুঝলাম? একটা অর্থনৈতিক কার্যকলাপ, অর্থনৈতিক মিথস্ক্রিয়া, যা কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, গোটা বিশ্বে প্রসারিত। তাহলে যখন কোনো দেশের অর্থনৈতিক কার্যকলাপ তার নিজ দেশের ভৌগোলিক সীমাকে অতিক্রম করে বিশ্বাঙ্গী প্রক্রিয়ার অঙ্গীভূত হয়ে পড়ে, তাকেই বলা হয় বিশ্বায়ন। বোঝা গেছে? তাহলে আমরা কি বুঝলাম? যে বিশ্বায়নটা হচ্ছে একটা অর্থনৈতিক কার্যকলাপ। এখন আমরা দেখব
যে বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়ন কাকে বলে? বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বা আন্তর্জাতিক বিশ্লেষক বিভিন্নভাবে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। ডেভিড হেল্ড বলেছেন যে বিশ্বায়ন হলো একটি অর্থনৈতিক কার্যকলাপ বা অর্থনৈতিক মিথস্ক্রিয়া যা আন্তঃরাষ্ট্রীয়, আন্তঃমহাদেশীয় বা আঞ্চলিক একটা নেটওয়ার্ক তৈরি করে, বা একটা প্রবাহ, একটা নেটওয়ার্ক। তা বোঝা গেল, একটা অর্থনৈতিক কার্যকলাপ বললেন, অর্থনৈতিক মিথস্ক্রিয়া যা একটা আন্তঃরাষ্ট্রীয়, সমগ্র বিশ্বের মধ্যে, আন্তঃমহাদেশীয় এবং আঞ্চলিক একটা প্রবাহ, একটা নেটওয়ার্ক, বিশ্বায়ন। পিটার মার্কাস কি বলেছেন? পিটার মার্কাস বলেছেন যে বিশ্বায়ন হলো এক বিশেষ ধরনের পুঁজিবাদ। এক বিশেষ ধরনের পুঁজিবাদ। পিটার মার্কাস বলেছেন যে বিশ্বায়ন হলো এক ধরনের পুঁজিবাদ যারা গোটা বিশ্বে পুঁজিবাদের বিস্তার ঘটাতে চায়। জোসেফ স্টিগলিটজ দেখে নাও, জোসেফ স্টিগলিটজ কি বলেছেন যে বিশ্বায়ন হলো আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ বা জনগোষ্ঠীর মধ্যে একটা সম্পর্কের বিস্তার, সম্পর্কের প্রক্রিয়া, সেটা হচ্ছে বিশ্বায়ন। রবসন কি বলেছেন? রবসন বলেছেন যে গ্লোবালাইজেশন ইজ এ বর্ডারলেস ওয়ার্ল্ড। Globalization is a borderless একটা বর্ডারলেস ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের কোনো বর্ডার থাকবে না। একটা গোটা বিশ্ব একটা পরিবার। তাহলে রবসন বলেছেন যে গ্লোবালাইজেশন ইজ এ বর্ডারলেস ওয়ার্ল্ড। এবারে আমরা দেখব অমিয় কুমার বাগচি তার
এই বৈষয়িক রূপরেখা গ্রন্থে বলেছেন, অমিয় কুমার বাগচি তাঁর বৈষয়িক রূপরেখা গ্রন্থে বিশ্বায়নের বিস্তারিত সংজ্ঞা দিয়েছেন। আমি সেটা আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। অমিয় কুমার বাগচি তার বৈষয়িক রূপরেখা গ্রন্থে তার সুন্দরভাবে বিশ্বায়নের সংজ্ঞাটা দিয়েছেন। তার জিস্ট হচ্ছে এরকম যে এক কি আন্তর্জাতিক বাণিজ্যের বিস্তার, আন্তর্জাতিক বাণিজ্যের বিস্তার। দুই কি বলেছেন জিস্ট, আমি বলছি অমিয় কুমার বাগচি তার বৈষয়িক রূপরেখা গ্রন্থে বিশ্বায়নের যে সংজ্ঞায়িত করেছেন বিস্তারিতভাবে, আমি তাকে জিস্ট তোমরা লিখে নাও যে আন্তর্জাতিক বাণিজ্যের বিস্তার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, অবাধ বাণিজ্য, মুক্ত বাজার, অর্থনীতি, প্রযুক্তির উন্নয়ন ও বিস্তার এবং বেসরকারীকরণ। বেসরকারীকরণ আর সাংস্কৃতিক সাম্যতা, বিশ্বজুড়ে একই সাংস্কৃতিক সাম্যতা। এই অমিয় কুমার বাগচি বিশ্বায়নে যে সংজ্ঞাটা দিয়েছেন, আমরা তার জিস্টটাকে এইভাবে তুলে ধরতে পারি। আন্তর্জাতিক বাণিজ্যের বিস্তার, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, অবাধ বাণিজ্য, মুক্ত বাজার অর্থনীতি, প্রযুক্তির উন্নয়ন ও বিস্তার, বেসরকারীকরণ, সাংস্কৃতিক সাম্যতা। এবারে আমরা কি দেখলাম, বিশ্বায়নের সংজ্ঞাতে কি দেখলাম? গোটা বিশ্ব মুক্ত, এই মুক্ত বাজারে বিভিন্ন উন্নত কান্ট্রি, বিভিন্ন বড় বড় শিল্পপতি, কর্পোরেট হাউস বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তারা নিজের মতো করে বিজনেস করবে এবং সেখান থেকে প্রতিযোগিতার মধ্য দিয়ে টিকে থাকবে এবং তার মুনাফা তাদের একমাত্র লক্ষ্য। তাহলে বিশ্বায়ন হচ্ছে, আমরা কি দেখলাম, একটা অর্থনৈতিক কার্যকলাপ, একটা দেশের অর্থনৈতিক কার্যকলাপ, সেই কার্যকলাপ নিজ দেশের ভৌগোলিক সীমারেখাকে অতিক্রম করে একটা বিশ্বাঙ্গিক প্রক্রিয়ার অঙ্গীভূত হয়ে পড়ে। এবার আমরা দেখব কি যে বিশ্বায়নের বৈশিষ্ট্যটা কি।
আমরা এবার দেখব বিশ্বায়নের বৈশিষ্ট্য। বিশ্বায়ন কী কী বৈশিষ্ট্যের অধিকারী? এক হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সঙ্গতি সাধন, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সঙ্গতি সাধন। দুই হচ্ছে কি পারস্পরিক নির্ভরশীলতা। তিন হচ্ছে কি বহুজাতিক সংস্থাগুলির আধিপত্য। বহুজাতিক সংস্থাগুলির আধিপত্য। চার হচ্ছে পুঁজি ও প্রযুক্তির অবাধ চলাচল। পুঁজি ও প্রযুক্তির অবাধ পাঁচ হচ্ছে কি মুক্ত অর্থনৈতিক বাজার। ছয় হচ্ছে তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি। তথ্য প্রযুক্তির এই হচ্ছে বিশ্বায়নের কতগুলো বৈশিষ্ট্য। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সংগতি সাধন, সংগতি সাধনটা ভুল হয়েছে, সংগতি সাধন। এই যে বিশ্বায়ন, বিশ্বায়নের ক্ষেত্রে কোনো একটি রাষ্ট্র একা একা টিকে থাকতে পারে না। প্রত্যেকটি রাষ্ট্র
কি উন্নত কান্ট্রি, উন্নয়নশীল এবং অনুন্নত, ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপ কান্ট্রিজগুলো একে অপরের ওপর নির্ভর করেই রয়েছে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্র নিজেদের মধ্যে একটা সঙ্গতি সাধন করে চলছে। রাষ্ট্রগুলি একটি অভিন্ন যোগসূত্র তৈরি করেছে বা করছে। এটা গেল বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সঙ্গতি সাধন। তাহলে কি বিভিন্ন রাষ্ট্র আজকের দিনে, বিশ্বায়নের দিনে কোনো রাষ্ট্র একা একা চলতে পারবে না। প্রত্যেকটি রাষ্ট্র একে অপরের সাথে বিভিন্ন নিবিড় সম্পর্ক তৈরি করার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। একটা যোগসূত্র তৈরি করছে বিভিন্ন রাষ্ট্র এবং সেখানে লাভ ক্ষতির হিসাব তো থাকছেই। উন্নত কান্ট্রিগুলো বা বহুজাতিক সংস্থাগুলো তারা নিজের লাভ্যাংশ ছাড়া অভিন্ন যোগসূত্র স্থাপন করবে না। দ্বিতীয় কি হচ্ছে যে পারস্পরিক নির্ভরশীলতা। পারস্পরিক নির্ভরশীলতা হচ্ছে বিশ্বায়নের একটি অন্যতম বৈশিষ্ট্য। বিশ্বের প্রত্যেকটি দেশ, সমস্ত দেশ, ছোট বড়, উন্নত অনুন্নত, উন্নয়নশীল, সমস্ত দেশ একে অপরের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা হচ্ছে বিশ্বায়নের একটা বৈশিষ্ট্য। নোয়াম চমস্কি বলেছেন, এই নির্ভরশীলতাকে বিশ্বের বিভিন্ন দেশগুলি একটা সক্রিয় সহযোগিতার মধ্য দিয়ে একটা নিবিড় সম্পর্ক গড়ে তুলতে চায়। সক্রিয় সহযোগিতার মধ্য দিয়ে নির্ভরশীলতার বন্ধনকে আরও সুদৃঢ় করতে চায়। তিন হচ্ছে কি বহুজাতিক সংস্থাগুলির আধিপত্য। এটা মারাত্মক। বিশ্বায়নের বহুজাতিক সংস্থাগুলির আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। কেন? আমি আসছি পরে যে তৃতীয় বিশ্বের দেশগুলির যে ক্যারেক্টার, তৃতীয় বিশ্বের দেশগুলিতে জাতিরাষ্ট্রের ক্ষেত্রে অর্থনৈতিক বাধা নিষেধ আরোপ করতে পারছে না। তো বহুজাতিক সংস্থাগুলি বলতে আমরা কি বুঝি? প্রচুর রয়েছে। আমি ছোটো ছোটো দু একটা উদাহরণ দিই। হিটাচি, জোম্যাটো, ফ্লিপকার্ট, অ্যামাজন, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, জনসন জনসন, এতে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি রয়েছে, বড় বড় শিল্পপতি রয়েছে। যে আমাদের দেশের ধীরুভাই আম্বানি, সে বিশাল আজকে বিশ্বের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে তার পজিশন। এইসব গোটা দেশীয় বিদেশীয় বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন সব মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তার আজকের দিনে বিশ্বায়নের যুগে তার আধিপত্য প্রতিষ্ঠা করছে। তারা জাতিরাষ্ট্রের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে নিজের প্রাধান্যকে প্রতিষ্ঠিত করছে। বর্তমানে এই মাল্টি ন্যাশনাল কোম্পানি বা কর্পোরেট দুনিয়া আমরা খুব শুনি টিভির পর্দায়। এই কর্পোরেট দুনিয়া তার কর্মকাজের মধ্য দিয়ে এরা রাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তারপরে হচ্ছে কি পুঁজি ও প্রযুক্তির অবাধ চলাচল। বিশ্বায়নের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। আজকের বিশ্বায়নের যুগে প্রযুক্তি, পুঁজি এবং বাণিজ্যের অবাধ চলাচল। কোনো দেশের প্রযুক্তি, কোনো দেশের পুঁজি, কোনো দেশের ব্যবসা বাণিজ্য, সেটা কোনো ব্যক্তিকেন্দ্রিক হতে পারে, রাষ্ট্রকেন্দ্রিক হতে পারে, কোনো একটা
যৌথ সংস্থার হতে পারে, এরা কেবল নিজ দেশের মধ্যে থাকছে না সীমাবদ্ধ, এরা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে নিজের ভৌগোলিক গণ্ডিকে অতিক্রম করে বিশ্বের বিভিন্ন দেশে তারা প্রযুক্তির বিস্তার ঘটিয়ে তারা মুনাফা অর্জন করছে। তারপরে রয়েছে কি আমাদের মুক্ত বাজার অর্থনীতি। যে মুক্ত বাজার অর্থনীতি, মুক্ত বাজার অর্থনীতি এটা একটা বৈশিষ্ট্য। মুক্ত বাজার অর্থনীতি বলতে বোঝায় যে অর্থনীতির ক্ষেত্রে রাষ্ট্রের হস্তক্ষেপ থাকবে না, সেটা যে মুক্ত বাজার অর্থনীতি। যে অর্থনীতির ক্ষেত্রে রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এই মুক্ত বাজার নীতিতে একটা বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপ অবাঞ্ছিত বলে মনে করেন বিশ্বায়নপন্থীরা। যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপ অবাঞ্ছিত বলে মনে করেন বিশ্বায়নপন্থীরা। তথ্য ও প্রযুক্তির অভাবনীয় উন্নতি, তথ্য ও প্রযুক্তির অভাবনীয় উন্নতি বিশ্বায়নের আরেকটি বৈশিষ্ট্য। তথ্য প্রযুক্তির বিস্তার ঘটে গেছে, অভাবনীয় উন্নতি ঘটে গেছে। এর ফলে বিভিন্ন প্রযুক্তি মূলত ইন্টারনেটের মধ্য দিয়ে, তথ্য প্রযুক্তির মধ্য দিয়ে এটা গোটা বিশ্বে একটা নতুন সাম্রাজ্যবাদের জন্ম দিয়েছে। তথ্য প্রযুক্তির যে উন্নতি ঘটে গেছে, এর মধ্য দিয়ে বিভিন্ন দেশ তার ইন্টারনেট সহ বিভিন্ন প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্ব বাজারে এরা মুনাফা অর্জনের প্রতিযোগিতায় নেমে পড়েছে এবং জন্ম দিয়েছে নয়া সাম্রাজ্যবাদের। কারণ প্রযুক্তির মধ্য দিয়ে একটা দেশের সম্পদকে তারা নিমিষে নিয়ে চলে যেতে পারে। আমি একটু আগেই বললাম যে ফেসবুকের একটা প্রযুক্তির বিস্তার, বিভিন্ন হ্যান্ডসেট বা বিভিন্ন অ্যাপস। আমরা ভেরি রিসেন্ট দেখলাম টিকটক বা জুম, আমরা দেখলাম বিগো, এইসব অ্যাপসের মধ্য দিয়ে বা পাবজি, এইসব প্রযুক্তির মধ্য দিয়ে বা অ্যাপসের মধ্য দিয়ে চীন ভারতবর্ষতে এক একটা দিনে লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে। তাহলে এই যে প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে একটা নয়া সাম্রাজ্যবাদের জন্ম, যাকে বলা হয় অর্থনৈতিক সাম্রাজ্যবাদ। কিছুটা টানাপোড়েনের মধ্য থেকে চীন, ভারত, বেইজিং, দিল্লির মধ্যে যে টানাপোড়েন, তার মধ্য দিয়ে ভেরি রিসেন্ট আমরা শুনেছি, দেখেছি মিডিয়ার দৌলতে টিকটক বন্ধ হয়েছে, ভিগো বন্ধ হয়েছে, কিন্তু তার পাল্টা ভারতবর্ষে সেই অ্যাপসটা তৈরি হয়েছে। জুম বন্ধ হয়েছে, গুগল মিট তৈরি হয়েছে। আজকে যে একটা ভার্চুয়াল কনফারেন্স, ভার্চুয়াল ক্লাস আমরা জুমের মধ্যে নিচ্ছিলাম, সেটা এখন আমরা নিচ্ছি গুগল মিটের মধ্য দিয়ে, এটা প্রযুক্তির মধ্য দিয়ে, দেশীয় প্রযুক্তির মধ্য দিয়ে। তাহলে এই প্রযুক্তির বিশ্বায়নের ক্ষেত্রে বা বিশ্বায়নের যুগে এই তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি হচ্ছে বিশ্বের আরেকটি বৈশিষ্ট্য। এবারে আমরা দেখব যে তৃতীয় বিশ্বের দেশগুলোর উপর বিশ্বায়নের প্রভাব। কি বললাম? গুড।
তৃতীয় বিশ্বের দেশগুলোর ওপর বিশ্বায়নের প্রভাব। এখন আমরা জানতে হবে তৃতীয় বিশ্বের দেশ কোনগুলো। আমরা জানি পুঁজিবাদী দেশ প্রথম বিশ্ব, সমাজতান্ত্রিক দেশ দ্বিতীয় বিশ্ব, এবং বাকি সমস্ত দেশ যারা ডেভেলপিং এবং আন্ডার ডেভেলপ তারা হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ। এই দেশের অনেকগুলো ক্যারেক্টার আছে, আমি খুব সংক্ষেপে দু একটা কথা না বললেই নয়। এই তৃতীয় বিশ্বের দেশগুলি কোনো না কোনো এক সময় উন্নত দেশগুলির দ্বারা শোষিত নির্যাতিত হয়েছে বা উপনিবেশ ছিল। এইসব দেশগুলি ঠান্ডা লড়াইয়ের সময় কোনো জোটে অংশগ্রহণ করেনি এবং এরা হয়তো নির্জোট আন্দোলনে জন্ম দিয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলি বেকারত্ব, জনবিস্ফোরণে এবং দুর্নীতিতে পরিপূর্ণ একটা করাপ্টের এইসব দেশের একটা ক্যারেক্টার বৈশিষ্ট্য। এটা বর্ণবিদ্বেষী সাম্রাজ্যবাদী বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত তৃতীয় বিশ্বের দেশ। তো এইসব দেশের ওপর বিশ্বায়নের কী প্রভাব, এখানে একটু মনে রাখবে, বিশ্বায়নের প্রভাব বা বিশ্বায়নের রূপ বা প্রকৃতি যদি পরীক্ষায় আসে, পয়েন্টসগুলো একই হবে, একটু চালাকির সাথে লিখতে হবে। প্রভাবটা কি? আর্থিক ক্ষেত্রে প্রভাব বা আর্থিক প্রভাব, রাজনৈতিক প্রভাব, সাংস্কৃতিক প্রভাব আর পরিবেশের ক্ষেত্রে প্রভাব। যদি বিশ্বায়নের রূপ আসে তা কী লিখবো? আর্থিক রূপ, রাজনৈতিক রূপ, সাংস্কৃতিক রূপ, পরিবেশগত রূপ। যদি প্রকৃতি আসে কী লিখবো? অর্থনৈতিক প্রকৃতি, রাজনৈতিক প্রকৃতি, সাংস্কৃতিক প্রকৃতি আর পরিবেশগত প্রকৃতি। তো বিশ্বায়নের যে প্রভাবটা, আমরা কী কী প্রভাব রয়েছে? এক হচ্ছে আর্থিক প্রভাব, রাজনৈতিক প্রভাব, সাংস্কৃতিক প্রভাব, চার হচ্ছে পরিবেশ প্রভাব। যদি পরীক্ষায় বিশ্বায়ন কাকে বলা হয়, বিশ্বায়নের রূপ কি, তো লিখবে আর্থিক রূপ, রাজনৈতিক রূপ, সাংস্কৃতিক রূপ, পরিবেশগত রূপ। একটু লেখার সময় একটু চালাকির সাথে লিখতে হবে। তো আমরা এখন দেখব যে তৃতীয় বিশ্বের দেশের ওপর বিশ্বায়ন কী প্রভাব ফেলেছে। বিশ্বায়নের যুগে IMF কি? IMF, WTO, বিশ্ব ব্যাংক, বিশ্বায়নের যুগে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা এবং বিশ্ব ব্যাংক, এই তিনটি
সংস্থাকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলি তৃতীয় বিশ্বের দেশগুলিতে পুঁজি বিনিয়োগ করেছে, পুঁজি বিনিয়োগ করছে। এবং এই তিনটি সংস্থা IMF বা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, বিশ্ব ব্যাংক, এরা তৃতীয় বিশ্বের দেশগুলিকে ঋণ দেয়। তার পূর্ব শর্ত কি? আর্থিক কাঠামোগত আর্থিক সংস্কার। কাঠামোগত আর্থিক সংস্কারটা কি? কাঠামোগত আর্থিক সংস্কারটা কি? কাঠামোগত আর্থিক সংস্কার হচ্ছে যে তৃতীয় বিশ্বের দেশের যে বাজার, আমি আগে বললাম তৃতীয় বিশ্বের জনবিস্ফোরণ থাকবে, একটা বিশাল বাজার। তার ঋণ দেওয়ার পূর্ব শর্তই হচ্ছে আর্থিক কাঠামোগত সংস্কার করতে হবে। তার মধ্যেটা কি থাকলো? যে তৃতীয় বিশ্বের দেশের যে বাজারটা সেটাকে উন্মুক্ত করে দিতে হবে গোটা বিশ্বের কাছে। আর কি? যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো যে রয়েছে, বড় বড় শিল্পপতিরা যে রয়েছে, তাদেরকে আসার জন্য, তাদের পুঁজি বিনিয়োগ করার জন্য সে পথটাকে মসৃণ করতে হবে। 2, 3 হচ্ছে অর্থনীতির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে না। রাষ্ট্র কখনোই তার অর্থনীতির ওপর হস্তক্ষেপ করবে না। তাহলে কি হলো? বিশ্ব ব্যাংক, IMF, WTO এরা তৃতীয় বিশ্বের দেশগুলোকে ঋণ দিচ্ছে, ঋণ নাও, কিন্তু কাঠামোগত সংস্কার করতে হবে, অর্থাৎ বাজারকে উন্মুক্ত করতে হবে। বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানির জন্য তাদের বিনিয়োগ করার জন্য পথটাকে মসৃণ করতে হবে, অর্থাৎ অল্প দামে তাদেরকে জমি দিতে হবে শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য, তাদের আরও পরিকাঠামোগত উন্নয়ন করে দিতে হবে। আর কি? যে আর্থিক ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। তাহলে পরে কি হতে পারে? এবার এর ফলে যে দেশীয় বাণিজ্য প্রতিষ্ঠান, দেশের যে শিল্প প্রতিষ্ঠানগুলো, তাদের সঙ্গে প্রতিযোগিতায় পারবে না। এর ফলে এরা কি করবে? ওইসব সংস্থার কাছে, ওইসব উন্নত দেশের কাছে, ওইসব বড় বড় শিল্পপতিদের কাছে তৃতীয় বিশ্বের যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো, তাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। অর্থাৎ নিজের সংস্থা না হলে তাদের কাছে বিক্রি করে দিতে হবে। আমরা দেখছি এর ফলে কি হয়েছে? আমরা দেখছি যে জিও যে হারে মার্কেটটা করলো, এর ফলে বিভিন্ন এয়ারসেল গুটিয়ে গেছে, ভোদাফোন কারোর সঙ্গে মার্চ করেছে। তো আমি একটা ছোট উদাহরণ দিলাম। তাহলে এই যে প্রতিযোগিতার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বের দেশের যেগুলো শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, তারা আজ দেউলে হয়ে পড়ছে, ওদের ব্যবসা গুটিয়ে দিতে হচ্ছে এবং হাজার হাজার ছেলেরা বেকার হয়ে পড়ছে এই বিশ্বায়নের ফলে। শুধু কি তাই? বিশ্বায়নের ফলে ওই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো হায়ার অ্যান্ড ফায়ার নীতি গ্রহণ করছে। কিচ্ছু করার নেই, কারণ সরকার অর্থনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে না, তার পূর্ব শর্তই আছে ঋণ দেওয়ার। এই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো কী করছে? হায়ার অ্যান্ড ফায়ার নীতি গ্রহণ করছে। হায়ার ফায়ার মানে কাজ আছে তুমি আছো, কাজ নেই তুমি যাও। আজকের যে করোনা প্যান্ডামিক, বড় 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 মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তার শ্রমিক ছাঁটাই করতে শুরু করেছে এই করোনা প্যান্ডামিকের কারণেই। কিন্তু সেই শ্রমিকটি তার পরিবার পরিজন নিয়ে কোথায় যাবে? রাস্তায় বসবে নাকি মৃত্যুবরণ করবে? সেদিকে তাদের লক্ষ্য থাকবে না, কারণ তারা শুধু মুনাফা 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 এছাড়া বাইরে কিচ্ছু বোঝে না।
কারণ বিশ্বায়নের ক্ষেত্রে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তাদের অর্থ উপার্জন করতেই তাদের আবির্ভাব। এছাড়াও এই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তৃতীয় বিশ্বের দেশে ব্যবসা বাণিজ্য গড়ে তুলছে, আর সেই দেশের শিশু, বৃদ্ধ এবং মহিলাদেরকে খুব অল্প পারিশ্রমিকে তাদের নিয়োগ করছে এবং তারা বাধ্য হচ্ছে নিয়োগ করতে। এই বিশ্বায়নের ফলে আর্থিক ক্ষেত্রে এই কাঠামোগত সংস্কার করার নাম নিয়ে যে সংস্কার করছি, তৃতীয় বিশ্বের দেশে তারা ঋণ দিচ্ছে আর্থিক কাঠামো সংস্কার করার নামে। এর ফলে কি হচ্ছে? সরকার বাধ্য হচ্ছে কোন জায়গায়? সরকারি ক্ষেত্রগুলোকে বেসরকারিকরণ করতে। আমরা দেখছি, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও দেখছি বিভিন্ন সরকারি ক্ষেত্রগুলো আস্তে আস্তে বেসরকারিকরণ ঘটে যাচ্ছে। গোটা বিশ্বের তৃতীয় বিশ্বের দেশগুলো যারা আছে, উন্নত বা প্রথম বিশ্বের দেশ বা দ্বিতীয় বিশ্বের দেশ, তাদের তো কোনো সমস্যা নেই। এবং এই তৃতীয় বিশ্বের দেশে আজকে সরকার বাধ্য হচ্ছে তার সরকারি ক্ষেত্রগুলোকে বেসরকারিকরণের দিকে এগিয়ে নিয়ে যেতে। সরকার বাধ্য হচ্ছে শিক্ষা, স্বাস্থ্যের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাতে সরকারকে ওইসব দেশ, ওইসব মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বাধ্য করছে এইসব খাতে ব্যয় হ্রাস করতে। বেশি ব্যয় করা যাবে না, বেশি ব্যয় করা যাবে না পরিবেশ রক্ষার ক্ষেত্রে, বেশি ব্যয় করা যাবে না। এই হচ্ছে একটা আর্থিক রূপ বা আর্থিক প্রভাব তৃতীয় বিশ্বের উপরে বা আর্থিক প্রকৃতি। এরপরে আমরা দেখব যে রাজনৈতিক প্রভাব। ভেরি ইন্টারেস্টিং, আমরা কিছুই বুঝতে পারি না। তৃতীয় বিশ্বের দেশ এই রাজনৈতিক ক্ষেত্রটাকেও প্রভাবিত করতে পারে। কিভাবে? বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি, উন্নত দেশগুলো তৃতীয় বিশ্বের দেশের সরকারকে মসনদে বসাতেও পারে, আবার মসনদ থেকে নিচে নিয়েও আসতে পারে। এই ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি, কর্পোরেট হাউস বা উন্নত কান্ট্রি তার নিজেদের স্বার্থে সরকারকে পরিবর্তন করে, তাদের নিজেদের স্বার্থে, নিজের ব্যবসার স্বার্থে সরকারকে পরিবর্তন করছে। কিভাবে? তারা মিডিয়া হাউসকে ইউজ করে। তারা বড় বড় মিডিয়া হাউসকে দিয়ে এমনভাবে প্রচার, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য প্রচার করে জনমানসে একটা অনুভূতি সৃষ্টি করতে পারছে। তাহলে এই বড় বড় শিল্প সংস্থা, বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো সরকারকে বাধ্য করছে তার অভ্যন্তরীণ নীতি তাদের স্বার্থে গ্রহণ করতে, বৈদেশিক নীতিও তাদের স্বার্থে গ্রহণ করতে বাধ্য করছে। শুধু তাই নয়, সরকারকে বাধ্য করছে কোন জায়গায়? তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর থেকে ভর্তুকি দিনের পর দিন প্রত্যাহার করতে বাধ্য করছে। ভাবা যায় 2006-07 সালে যে সারের দাম ছিল, এক প্যাকেট সারের দাম 400 টাকা, এক বছরের মধ্যে কি এমন ঘটলো, সেই সারের দাম, এক বস্তা সারের দাম হয়ে গেল কত? 800 টাকা, ডাবল। কারণ সেই সার কোম্পানির মালিক হয়তো সেই সারটাকে বেসরকারিকরণ হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের ভারতবর্ষের মতো দেশেও আমরা দেখেছি সেটা। কৃষকরা আত্মহত্যা করছে, তাদেরকে সরকার পারছে না তাদের ঋণ মুকুব করতে। কিন্তু ঋণ মুকুব করতে কোথায় পারছে? আজকে যদি ধীরুভাই আম্বানি কোনো একটা, অনেক কোম্পানি রয়েছে, যদি কোনো একটা কোম্পানিতে লস করে, তার গভর্নমেন্ট সেখানে তাকে ভর্তুকি দেয়। আর আমাদের দেশের, তৃতীয় বিশ্বের দেশের যে সমস্ত কৃষক, শ্রমিক গোটা বিশ্বের মানুষের পেটের খাদ্যকে যোগান দেয়, সেই সমস্ত কৃষক কি করে? যখন তাদের ফসল নষ্ট হয়ে যায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে, তখন রাষ্ট্র তার সাহায্য দিলেও ঠিকঠাক করে তাদের ঘরে পৌঁছায় না। সরকার তখন বাধ্য হয়। কার কাছে বাধ্য? উন্নত কান্ট্রির কাছে বাধ্য। এই বিশ্বায়নের প্রভাব, করাপশন। আমি আগেই বলেছি
যে তৃতীয় বিশ্বের দেশের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে করাপ্টেড, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি যুক্ত থাকে এদের মধ্যে। তাই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের জন্য সাহায্য এলেও কৃষক তার সঠিক সাহায্য পায় না বা এসে পৌঁছায় না। আর্থিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে যেটা আমরা দেখলাম, বলতে গেলে একটা জাতি রাষ্ট্রের যে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে। এরপর দেখছি আমরা সাংস্কৃতিক প্রভাব। তৃতীয় বিশ্বের দেশের যে সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি, সেটা বিপন্ন। আমরা পশ্চিমী সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়ছি। তৃতীয় বিশ্বের দেশগুলিতে বহুজাতি সংস্থাগুলি তার মিডিয়া হাউসকে ব্যবহার করে আমাদের চিরাচরিত একটা ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি তৃতীয় বিশ্বের দেশগুলিতে বিরাজমান, সেটাকে তারা পশ্চিমী ভোগবাদের সংস্কৃতিতে নিয়ে চলে যাচ্ছে। আমরা টিভি সিনেমার দৌলতে আমরা দেখতে পাচ্ছি কি মাফিয়াতন্ত্র, আমরা দেখতে পাচ্ছি যৌনতা, তার দেখতে পাচ্ছি হিংস্রতা সমাজের মধ্যে। এটা তৃতীয় বিশ্বেই সম্ভব। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রযুক্তির মধ্য দিয়ে ইয়াং জেনারেশনকে তার মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া, বিভিন্ন যৌনতার মধ্য দিয়ে আজকের ইয়াং জেনারেশনের যে সংস্কৃতির যে ইয়াং জেনারেশন, আমাদের যে সংস্কৃতি ধারক বাহক, তাদেরকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তৃতীয় বিশ্বের দেশগুলোর মূলত সংস্কৃতিকে বিপন্ন করা হচ্ছে। আজকে একটা লিল সাবানের অ্যাড, নারীর সৌন্দর্যকে পণ্যায়ন করা হচ্ছে। আর নারীর লজ্জা নিবারণ করার যেটুকু বস্ত্র গায়ে না দিলেই নয়, সেটা দিয়ে লিল সাবানের অ্যাড করা হচ্ছে। কেন, সেই নারীটি যদি সুসজ্জিত পোশাকে যদি সেই সাবানটির অ্যাড করে, সাবানটা কি বিক্রি হবে না? উদ্দেশ্য সেটা নয়। ইয়াং জেনারেশনকে নষ্ট করা। কেন? তাদের বৈপ্লবিক মানসিকতাকে ধ্বংস করতে হবে, যাতে এরা কোনোদিন বহুজাতি সংস্থার বিরুদ্ধে, প্রথম বিশ্বের দেশগুলির বিরুদ্ধে যাতে এরা বিপ্লব করতে না পারে। এদের বিপ্লবিক চেতনাকে ধ্বংস করা হয়। বিভিন্ন টিভি চ্যানেল শো দেখতে পাই, ফ্যাশন শো, আমরা দেখতে পাই বিজ্ঞাপন নারীর সৌন্দর্যায়নকে তুলে ধরতে। আজকে অপসংস্কৃতি আমাদের ড্রয়িং রুমে ঢুকে গেছে। বিভিন্ন বিজ্ঞাপন আমরা ওই তৃতীয় বিশ্বের দেশে ওই সব মাল্টিন্যাশনাল কোম্পানি, উন্নত কান্ট্রিগুলো, বড় বড় পুঁজিপতিরা তাদের জিনিসপত্রকে ঢাকঢোল পিটে বিক্রি করার জন্য এমন সব বিজ্ঞাপন ইউজ করছে, যারা আমরা পরিবারের ড্রয়িং রুমে একসাথে দেখতেও পারি না বিজ্ঞাপনগুলো। আমাদের সংস্কৃতি কোন জায়গায়? আমাদের তৃতীয় বিশ্বের দেশ হিসেবে যদি আমি ভারতবর্ষই ধরে নিই, আমাদের যে একটা সর্বধর্ম সমন্বয়ের যে সংস্কৃতি, মিলেমিশে থাকার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কী করে বিভেদ ঢুকাতে হয়, তারা সেটা বদ্ধপরিকর। আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি একটা সম্প্রদায়গত সংস্কৃতিকে কেন্দ্র করে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিতে এরা বদ্ধপরিকর, কারণ এখান থেকে ওদের সুবিধা আছে। এরপর আমরা চলে যাচ্ছি যে পরিবেশগত প্রভাব। আমরা জানি যে প্রথম বিশ্বের দেশগুলো বা উন্নত কান্ট্রিগুলোতে কি হয়, পরিবেশ সংক্রান্ত কঠোর আইন থাকে। তাদের শিল্পজাত যে বর্জ্য পদার্থ যদি কোনো কারণে পরিবেশের ক্ষতি করে, তাহলে সেখানে সেই শিল্প স্থাপন করতে পারবে না। তাহলে ওই সব দেশগুলি কোথায় চলে আসে? বড় বড় শিল্পপতিরা, প্রথম বিশ্বের দেশের বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বা বড় বড় শিল্পপতিরা, তারা বেছে নেয় তৃতীয় বিশ্বের দেশটাকে। তৃতীয় বিশ্বের দেশে এসে ওরা শিল্প প্রতিষ্ঠা করে এবং এই শিল্প থেকে নির্গত যে বর্জ্য পদার্থ, এরা পরিবেশকে দূষণ করছে। আর আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলি বাধ্য হচ্ছে সেই
তৃতীয় বিশ্বের দেশের যে পরিবেশ মন্ত্রক বাধ্য হচ্ছে তাদেরকে শিল্প প্রতিষ্ঠা করতে দিতে। তো যাই হোক, আমরা তৃতীয় বিশ্বের উপরে বিশ্বায়নের প্রভাব আমরা এইভাবেই দেখলাম, আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি এখান থেকে তোমাদের কিছু সম্ভাব্য প্রশ্ন, আমি প্রথম অধ্যায় আজকে আমার শেষ করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। কিন্তু একটা কথা বলার আছে, বিশ্বায়নের যুগে পুঁজিবাদী বিশ্বায়ন শেষ কথা বলবে না। আমাদের সংস্কৃতিকে ধরে রাখার দায়িত্ব আমাদের। তৃতীয় বিশ্বের দেশ হিসাবে ভারতবর্ষ পুরোপুরি তার জাতি রাষ্ট্রকে ক্ষুণ্ণ হতে দেয়নি বা দিবে বলে আমার মনে হয় না। তৃতীয় বিশ্বের দেশ হিসেবে ভারত তার জাতীয় রাষ্ট্রের মর্যাদাকে অক্ষুণ্ণ এখন অবধি রাখতে পেরেছে। তবে বিশ্বায়নের কিছু সুফল আছে, কিছু কুফলও আছে। আমরা সুফলটাকে গ্রহণ করব। তবে এটাও ঠিক, বিশ্বায়নের যুগে তাহলে তাল মিলে যদি চলতে না পারে কোনো দেশ, তাহলে সেই দেশ এগিয়ে যেতে পারবে না। কারণ বিশ্বায়নের ফলে বেসরকারীকরণ তো ঘটতেই থাকবে। তার সঙ্গে তালে তাল মিলিয়ে সরকারের নিয়ন্ত্রণকে বজায় রেখে সরকারকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে। মূলত তৃতীয় বিশ্বের দেশগুলি সরকারকে, মূলত আমাদের দেশ ভারতকেও। আমরা এই চ্যাপ্টার থেকে, এই অধ্যায় থেকে আমি মাত্র দুটো কোশ্চেন লিখব। আন্তর্জাতিক সম্পর্কের যে অধ্যায়টি আমি আজকে শেষ করলাম, এই অধ্যায় থেকে মাত্র দুটো প্রশ্ন তোমরা দেখবে। এক হচ্ছে কাকে বলে? সম্পর্কের বিবর্তন আর হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। এর মধ্যে একটা, যদি আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আসে, তার সঙ্গে যে দুটো পার্ট দিলাম, যে কোনো একটা পার্ট আসবে। দুই হচ্ছে বিশ্বায়ন কাকে বলে, এর বৈশিষ্ট্য, আর কি বিশ্বায়নের রূপ বা প্রকৃতি, তৃতীয় বিশ্বের দেশগুলির
উপর বিশ্বায়নের এই দুটো কোশ্চেনের পরীক্ষায় থাকবে। আমি এটা 100% বলছি, এই দুটো প্রশ্নের পরীক্ষায় থাকবে। তো দেওয়া থাকবে, তোমরা যে কোনো একটা লিখবে। তাই আমি বলবো তোমরা বিশ্বায়নটাকে খুব ভালো করে পড়ো, তোমরা এটাই পরীক্ষায় পাবে। ওকে।